সুপ্রিয় শিক্ষার্থী, চরপেশন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনলাইনে ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আশা রাখি তোমরা সবাই যে যে অবস্থানে আছো ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশা। আজকে আমরা অনার্স থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 লেকচার 3 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে ইনডাইরেক্ট পদ্ধতিতে একটি অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা ডাইরেক্ট মেথডের একটি অঙ্ক সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাইরেক্ট পদ্ধতিতে অঙ্ক করতে হলে কতগুলো ওয়ার্কিং করতে হয় বা নোটস, বিশেষ করে অঙ্কের ধরন অনুযায়ী সাধারণত সর্বোচ্চ 6টি ওয়ার্কিং করতে হয় বা নোট করতে হয়। প্রথমত, অঙ্কের ভিতরে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, ক্যাশ পেমেন্ট টু অপারেটিং এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর জেনারেল এক্সপেন্স ইত্যাদি এই ওয়ার্কিংগুলো আমাদের করতে হয় বা নোট করতে হয়, যাতে অঙ্ক করতে আমাদের সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। এইখানে সাধারণত সেলসের সাথে অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডিক্রিজ হয় তাহলে যোগ করতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল যদি ইনক্রিজ হয় তাহলে বিয়োগ করতে হয়। সেলস থেকে অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হলে প্লাস করবা, সেলসের সাথে অ্যাকাউন্ট রিসিভেবল যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস করবা। তাহলে আমরা পাবো কি? ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। টুতে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার কীভাবে পাবো? আমরা অঙ্কের ভিতরে এডিশনাল ইনফরমেশন প্লাস ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে। এই তথ্যের ভিত্তিতে সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করতে হবে, প্লাস আমাদের ব্যালেন্স শিট দেওয়া থাকবে, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ওয়ার্কিংগুলো বা নোটগুলো সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার কীভাবে পাবো? কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি ইনভেন্টরি ডিক্রিজ হয় তাহলে আমরা বিয়োগ করব, আর ইনভেন্টরি বা স্টক যদি ইনক্রিজ হয় তাহলে আমরা যোগ করব। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে ইনভেন্টরি যোগ বিয়োগ করার পরে যেই তথ্যটা পাবো আমরা কস্ট অফ পারচেজ পাবো। কস্ট অফ পারচেজের সাথে আমরা কি করব? অ্যাকাউন্টস পেয়েবল যদি ইনক্রিজ হয় তাহলে বিয়োগ করব, অ্যাকাউন্টস পেয়েবল যদি ডিক্রিজ হয় তাহলে কি করব? যোগ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার তথ্য পাব। নোট 3তে থাকতে পারে কি? ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স অঙ্কের ভিতরে ইনকাম স্টেটমেন্টের ভিতরে অপারেটিং এক্সপেন্স দেওয়া থাকবে। এই ক্ষেত্রে অপারেটিং এক্সপেন্সের সাথে আমরা কি করব? যদি প্রিপেইড এক্সপেন্স ইনক্রিজ হয় তাহলে কি করব? যোগ করব, আর প্রিপেইড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তদ্রূপ অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল যদি ডিক্রিজ হয় তাহলে যোগ করব, অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ হলে আমরা বিয়োগ করব। সাথে সাথে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা কি করব? বিয়োগ করলে আমরা পাবো কি? ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স। প্রিয় শিক্ষার্থী, নোট 4-এ কী থাকতে পারে? ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এটার সাথে আমরা কি করব? ইনকাম ট্যাক্স এক্সপেন্স অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। এই ক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ হয় তাহলে আমরা কি করব? মাইনাস করব, আর ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবল যদি ডিক্রিজ হয় তাহলে কি করব? প্লাস করব। তাহলে আমরা পাবো কি? ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এক্সপেন্স। প্রিয় শিক্ষার্থী, নোট 5-এ কী কী থাকতে পারে? যেমন নোট 5-এ আমরা বলবো ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স। ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। এই ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে আমরা কী সমন্বয় করব?
ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিপেড ইন্টারেস্ট এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তাহলে আমরা যোগ করব, আর প্রিপেড ইন্টারেস্ট এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে আমরা বিয়োগ করব। আর ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ হলে বিয়োগ করব, প্রিপেড ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল ডিক্রিজ হলে আমরা যোগ করব। তাহলে আমরা পাবো কি ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স। প্রিয় শিক্ষার্থী, নোট 6 ক্যাশ পেমেন্ট ফর জেনারেল এক্সপেন্স। অন্যান্য নোটের মতো জেনারেল এক্সপেন্স অঙ্কের ভিতরে কি দেওয়া থাকবে। জেনারেল এক্সপেন্সের সাথে কি কি সমন্বয় করতে হবে আমাদের? ইনক্রিজ ইন প্রিপেড জেনারেল এক্সপেন্স, যদি প্রিপেড জেনারেল এক্সপেন্স বৃদ্ধি পায়, ইনক্রিজ হলে আমরা যোগ করব, প্রিপেড জেনারেল এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে আমরা বিয়োগ করব। আর ইন্টারেস্ট জেনারেল পেয়েবল আমরা কি করব? বিয়োগ করব। ডিক্রিজ ইন প্রিপেড জেনারেল এক্সপেন্স কি করব? যোগ করব। তাহলে আমরা পাবো কি ক্যাশ পেমেন্ট ফর জেনারেল এক্সপেন্স। প্রিয় শিক্ষার্থী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডাইরেক্ট মেথডে অঙ্কর সমাধান করতে হলে আমাদের আরও কিছু তথ্য জানতে চাইতে পারে পরীক্ষার সময়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন চাইতে পারে কারেন্ট ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও, তাহলে আমরা করব কি সূত্রের সাহায্যে আমরা করব কারেন্ট ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও। সূত্র হলো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিসকে আমরা ভাগ করব কি অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস দ্বারা। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিসের যে তথ্যটা বা মান পাবো তাকে কি করব অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস দ্বারা কি আমরা ভাগ করব। আরও চাইতে পারে ক্যাশ রিটার্ন অন সেলস রেশিও, তাহলে ক্যাশ রিটার্ন অন সেলস রেশিও সূত্র হলো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ভাগ হলে কি নিট সেলস, গুণ দিতে হবে কি 100। তদ্রূপ আরও চাইতে পারে ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও। ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিওর সূত্র হলো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ভাগ দিতে হবে আমাদের অ্যাভারেজ টোটাল লাইবিলিটিস দ্বারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বেই বলেছিলাম আজকে আমরা ইনডাইরেক্ট মেথডে একটি অঙ্কর সমাধান করব। এই অঙ্কটি 2014 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে এসেছিল। এখানে বলা আছে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ তোশিবা কোম্পানি লিমিটেড। প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ 31 ডিসেম্বর 2014 ইউজিং ডাইরেক্ট মেথড। এখানে তোশিবা লিমিটেডের কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে। তোশিবা কোম্পানি লিমিটেড ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2014 ব্যালেন্স শিট দেওয়া আছে। 2013 এবং 14 সালের তথ্য দেওয়া আছে। অ্যাসেটে আছে কি ক্যাশ আছে কত 43,700 আর 40,000। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 20,900 আর 22,100। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি 68,100 66,200। প্রিপেড রেন্ট 2013 সালে আছে 700 টাকা, 2014 সালে আছে 400 টাকা। ল্যান্ড আছে 2013 সালে 30,000 টাকা, ল্যান্ড আছে 2014 সালে 40,000 টাকা। প্লান্ট 2013 সালে আছে 1,10,000 টাকা, 2014 সালে আছে 1,20,000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2013 সালে আছে 60,000 টাকা, 2014 সালে আছে 68,000 টাকা। টোটাল অ্যাসেট 2,13,000 টাকা। 13 সালে 2,13,000 টাকা, 14 সালে 2,13,000 টাকা। লাইবিলিটিসের ভিতরে অ্যাকাউন্টস পেয়েবল 2013 সালে আছে 42,000 টাকা, 2014 সালে আছে 36,000 টাকা। স্যালারিজ পেয়েবল 2013 সালে আছে 2,000 টাকা, 2014 সালে আছে 4,000 টাকা। ক্যাপিটাল অন স্টক 2013 সালে আছে 1 লক্ষ টাকা, 2014 সালে আছে 1,10,000 টাকা। রিটেন আর্নিংস 2013 সালে আছে 69,400 টাকা, 2014 সালে আছে 70,700 টাকা। এখানে আমাদের টোটাল লাইবিলিটিস 2,13,000 টাকা 13 সালে, 14 সালে আছে 2,13,000 টাকা।
যে শিক্ষার্থী লক্ষ্য করো, এই অঙ্কটির নিচে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে 2014 সালে 31শে ডিসেম্বরের। সেলস দেওয়া আছে 2,25,000 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড আছে 1,73,000 টাকা, তাহলে গ্রোস প্রফিট আছে 52,000 টাকা। লেস অপারেটিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000 টাকা, রেন্ট এক্সপেন্স আছে 3,670 টাকা, স্যালারি এক্সপেন্স আছে 22,000 টাকা, আদার এক্সপেন্স দেওয়া আছে 15,170 টাকা। এখানে টোটাল অপারেটিং এক্সপেন্স আছে আমাদের কত? 50,700 টাকা। এখন গ্রোস প্রফিট থেকে নিট অপারেটিং টোটাল অপারেটিং এক্সপেন্স বিয়োগ দেওয়ার পরে আমাদের নিট ইনকাম হলো কত? 1300 টাকা, অর্থাৎ 1,300 টাকা আমাদের নিট ইনকাম। প্রিয় শিক্ষার্থী দেখো, এডিশনাল ইনফরমেশন অন্যান্য তথ্যের ভিতরে বলা আছে ল্যান্ড পারচেস টাকা 10,000। 2 নম্বরে বলা আছে পারচেস নিউ প্লান্ট টাকা 30,000। 3 নম্বরে বলা আছে সোল্ড প্লান্ট কস্টিং টাকা 3,000 উইথ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টাকা 2,000 ফর টাকা 1,000। মানে যেই প্লান্টটা আমরা বিক্রি করেছিলাম তার কস্ট ভ্যালু আছে 3,000 টাকা, পুঞ্জীভূত অবস্থায় আছে 2,000 টাকা। এইটা আমাদের বিক্রি করে লাভ হলো কত? 1,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি পূর্বেই বলেছিলাম এই অঙ্কটি ডাইরেক্ট পদ্ধতিতে অঙ্কটি সমাধান করতে হলে আমাদের কিছু ওয়ার্কিং নোটস করতে হবে। আমরা প্রথমেই করব ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। ওয়ার্কিংস ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার আমরা কীভাবে নির্ণয় করব? সেলস রেভিনিউর সাথে অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ ডিক্রিজ সমন্বয় করব। সেলস রেভিনিউ এখানে দেওয়া আছে 2,25,000 টাকা। $2,25,000 টাকা। এখন আমাদের দেখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। 2013 সালে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 20,900 টাকা, 2014 সালে হলো 22,100 টাকা। এর মানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে 1,200 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেলে আমরা কি করব? লেস দিব। যদি অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হলে আমরা কি করব? মাইনাস করব। লেস অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ 1,200 টাকা। কিভাবে? 22,100 থেকে আমরা বিয়োগ দেব কত? 20,900। তাহলে আমাদের ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার পাওয়া যাবে। বিয়োগফল কত হয়? আমরা বিয়োগফল পাবো 2,23,800। 2,23,800। তাহলে এইটা হলো কি আমাদের ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ওয়ার্কিং করব ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্স। ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্স। এই ক্ষেত্রে অঙ্কের ভিতরে অপারেটিং এক্সপেন্স দেওয়া থাকবে। ইনকাম স্টেটমেন্টের ভিতরে অপারেটিং এক্সপেন্স, টোটাল অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 50,700 টাকা। এই অপারেটিং এক্সপেন্সের সাথে আমরা সমন্বয় সাধন করব। প্রথমে আমরা লিখব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আছে কত? 50,700 টাকা। এটার সাথে আমরা কি করব? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি করব? বিয়োগ করব। লেস ডেপ্রিসিয়েশন
এক্সপেন্স। এখানে অঙ্কের ভিতরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলাম। তারপরে আর কি আছে এখানে, স্যালারিজ পেয়েবল ইনক্রিজ। স্যালারিজ পেয়েবল ইনক্রিজ আছে কত, স্যালারিজ পেয়েবল 13 সালে ছিল কত, 2,000 টাকা। 14 সালে আছে কত, 4,000 টাকা। তাহলে স্যালারিজ পেয়েবল বৃদ্ধি পেয়েছে। তাহলে ইনক্রিজ হলে আমরা ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্সে বিয়োগ করব, লেস স্যালারিজ পেয়েবল ইনক্রিজ 2,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আর কোনো সমন্বয় নাই। আমরা এই 50,700 থেকে এই 12,000 বিয়োগ করলে পাওয়া যাবে কত, 38,400 টাকা। তাহলে আরও কিছু এখন আরেকটু লক্ষ্য করো, প্রিপেড রেন্ট 2013 সালে আছে 700 টাকা, 2014 সালে আছে 400 টাকা। এখানে 2014 সালের তুলনায় 13 সালের তুলনায় 14 সালে কি হ্রাস পেয়েছে। তাই প্রিপেড রেন্ট ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা কি করব, প্রিপেড রেন্ট ডিক্রিজ 300 টাকা। সম্পত্তি ডিক্রিজ হয়েছে, এজন্য আমরা কি করলাম, বিয়োগ করলাম। আর লায়াবিলিটিজ ইনক্রিজ হয়েছে, এজন্য বিয়োগ করলাম। তাহলে আমাদের বিয়োগফল আসে কত, 38,400 টাকা। এইটি হলো কি ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্স। তো শিক্ষার্থী, এখন আমরা ওয়ার্কিং নোট 3 করব। 3 হলো ক্যাশ পেইড টু সাপ্লায়ার। ক্যাশ পেইড টু সাপ্লায়ার আমরা কিভাবে বের করব। এখানে অঙ্কের ভিতরে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, সেখানে কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা সমন্বয় সাধন করব। কস্ট অফ গুডস সোল্ড আছে কত, 1,73,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 1,73,000 টাকা। এখন কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা সমন্বয় করব কি, ইনভেন্টরি যদি ডিক্রিজ হয় তাহলে আমরা বিয়োগ করব, ইনক্রিজ হলে কি আমরা যোগ করব। এই ক্ষেত্রে ইনভেন্টরি 13 সালে ছিল 68,000 টাকা, 14 সালে হল 66,200 টাকা। তার মানে ডিক্রিজ হয়েছে। তাহলে ডিক্রিজ ইন ইনভেন্টরি লেস ডিক্রিজ ইন ইনভেন্টরি। তাহলে 2013 সালের তুলনায় 2014 সালে আমাদের হ্রাস পেয়েছে কত, 1,900 টাকা। 1,900 টাকা। তাহলে 1,900 টাকা আমরা কি করব, বিয়োগ করব। তারপরে আমাদের আছে কি দেখো, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের ডিক্রিজ হয়েছে। 13 সালে অ্যাকাউন্টস পেয়েবল ছিল 42,000 টাকা, 14 সালে অ্যাকাউন্টস পেয়েবল আছে কত, 36,000 টাকা। এর মানে কি 6,000 টাকা আমাদের ডিক্রিজ হয়েছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হলে আমাদের ক্যাশ পেইড টু সাপ্লায়ারের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডের সাথে কি করব, আমরা যোগ করব, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাড ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 6,000 টাকা। তাহলে আমরা যোগ বিয়োগ করলে আমরা পাবো কি, 1,77,100 টাকা। 1,77,100 টাকা। এটা কি আমাদের ক্যাশ পেইড টু সাপ্লায়ার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ছকের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব। প্রথমেই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা যে ওয়ার্কিংগুলো করেছিলাম সেই ওয়ার্কিংগুলো প্রতিস্থাপন করব। প্রথমেই আমরা করছিলাম কি, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। ক্যাশ
received from কাস্টমার ওয়ার্কিং নাম্বার 1, সেখানে আমরা পেয়েছিলাম কত, 2,23,800 টাকা, 2,23,800 টাকা। এখন এই আমরা রিসিভ থেকে পেমেন্টগুলো কি করব, বাদ দিব। দ্বিতীয় ওয়ার্কিংয়ে ছিল ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্স, পেইড ফর অপারেটিং এক্সপেন্স। ওয়ার্কিং নাম্বার 2তে ছিল আমাদের অপারেটিং এক্সপেন্স কত ছিল, 38,400 টাকা, 38,400 টাকা। তৃতীয় ওয়ার্কিংয়ে ছিল আমাদের ক্যাশ পেইড টু সাপ্লায়ার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। ওয়ার্কিং নাম্বার ছিল কত, ওয়ার্কিং নাম্বার 3 ছিল কত আমাদের, 1,77,100 টাকা, 1,77,100 টাকা। এই পেইড রিসিভ থেকে বাদ দিতে হবে, এই দুইটা পেইড যোগ করলে হয় আমাদের কত, 2,15,500 টাকা, 2,15,500 টাকা। এখন রিসিভ থেকে পেমেন্ট বাদ দিলে আমাদের বিয়োগফল কত, 8,300 টাকা। এই 8,300 টাকা লিখতে হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই ক্ষেত্রে যদি মানটা ঋণাত্মক হতো আমরা লিখতাম কি, নেট ক্যাশ ইউজ বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসগুলো উল্লেখ করব। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এইখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ভিতরে আসবে কি, স্থায়ী সম্পত্তি যদি আমরা ক্রয় করি তাহলে টাকা নেট ক্যাশ ইনফ্লো হবে না আউটফ্লো হবে, তোমরা লক্ষ্য করবে। যদি আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করি তাহলে টাকা চলে যায়, তাহলে তার মানে কি নগদ অর্থের বহির্গমন ঘটবে। আর স্থায়ী সম্পত্তি যদি আমরা বিক্রি করি তাহলে নগদ অর্থের আগমন ঘটবে। এক্ষেত্রে বিক্রির মাধ্যমে আগমন ঘটতে পারে, কোনো সম্পত্তি বিক্রিজনিত লাভ থেকেও আমাদের অর্থের আগমন ঘটতে পারে। এখানে প্রথমে লক্ষ্য করো, আদার এডিশনাল ইনফরমেশনের মধ্যে বলা আছে ল্যান্ড পারচেস 10,000 টাকা। এক্ষেত্রে ল্যান্ড পারচেস টাকা বহির্গমন ঘটেছে, তাহলে আমরা এখানে লিখব কি, ল্যান্ড পারচেস, ল্যান্ড পারচেস 10,000 টাকা। আবার দেওয়া আছে এডিশনাল ইনফরমেশনের মধ্যে পারচেস নিউ প্লান্ট, তার মানে কি, তাও টাকার বহির্গমন ঘটেছে। পারচেস নিউ প্লান্ট কত হাজার টাকা, 13,000 টাকা। এখানে দেওয়া আছে 13,000 টাকা, 30,000। তারপরে আছে কি দেখো, সেল অফ প্লান্ট। আমরা আমাদের একটা প্লান্ট বিক্রি করছি, প্লান্টের ভ্যালু ছিল কত, কস্টিং ভ্যালু ছিল 3,000 টাকা, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ছিল 2,000 টাকা। আমরা সেই প্লান্টটা বিক্রি করছি 1,000 টাকা, তার মানে নগদ টাকার আগমন ঘটছে। সেল অফ প্লান্ট, সেল অফ প্লান্ট 1,000 টাকা, এটা হবে কি আমাদের প্লাস। এখন এই অ্যাক্টিভিটিসগুলো যোগ বিয়োগ বা সমন্বয় সাধনের পরে আমাদের দেখা যায় কি, 10,000 আর 13,000 আছে কি বিয়োগ, 1,000 আছে কি যোগ, তাহলে টোটাল ফলাফল হলো কি 22,000 টাকা কি আমাদের মাইনাস মান এসেছে। তাইলে আমরা লিখব কি, নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং
অ্যাক্টিভিটিস। প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ অ্যাক্টিভিটিস হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে একটা দফাই আছে, ক্যাপিটাল স্টক 13 সালে ছিল আমাদের 1 লাখ টাকা, 14 সালে ছিল আমাদের কত 1,10,000 টাকা। মানে কমন স্টক ইস্যু হয়েছে, মানে টাকার আগমন ঘটেছে। তাহলে এখানে আমাদের কত 10,000 টাকার ক্যাশ ইনফ্লো হয়েছে। তার কোনো দফা রফা নাই, আমরা এটাই এখানে লিখব। এটা লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই 3টা অ্যাক্টিভিটিসের আমাদের অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং, এই 3টা অ্যাক্টিভিটিস আমরা যোগ বিয়োগ করলে আমরা 3টার ফলাফলের ভিত্তিতে আমরা পাবো কি 8,300, 22,000 মাইনাস ফিগারে আছে, 10,000 আছে কি প্লাস। এখানে আমাদের ফলাফল হবে কি 3,700 টাকা কি মাইনাস, 3,700 মাইনাস। এটা আমরা লিখব নিট ক্যাশ ডিক্রিজ, নিট ক্যাশ ডিক্রিজ। এটার সাথে আমরা ওপেনিং ক্যাশ যোগ করব, প্লাস ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ আমাদের এখানে দেওয়া আছে 43,700। এখন প্লাস মাইনাসে হবে কত আমাদের 40,000। এখানে আমাদের যোগ বিয়োগ করার পর পাওয়া যাবে কি ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা হয়েছে। ধন্যবাদ সকলকে। তোমরা সুখে থাকো, শান্তি থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। পরবর্তীতে আরেকটি নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।